কুতুবপুর গ্রামের মেয়ে রিমি আর রসুলপুর গ্রামের ছেলে সোহান, দুই পরিবার রিমি আর সোহানের বিবাহের কথাবার্তা এগিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু বিয়েটা এক জায়গাতেই আটকে ছিল। মাশাআল্লাহ, মেয়েটা দেখতে ভারী মিষ্টি। তা মা, তুমি কাজ কাম সব পারো তো? জি, মোটামুটি সবই পারি আমি। বেশ, তা মা তুমি এখন ঘরে যাও, আমি তোমার পরিবারের সাথে বাকি কথাগুলো সেরে ফেলি। রিমি সেখান থেকে চলে যায়। মেয়ে আমার খুব পছন্দ। দেনা পাওনার ব্যাপারে খোলামেলা কথা বলে নেওয়াই ভালো, কি বলেন? আপা, আপনার ছেলে যদি আমার মেয়েকে পছন্দ না করে তখন কি হবে? আরে আপা, আমার ছেলেকে নিয়ে আপনার ভাবতে হবে না। আমি যা পছন্দ করব আমার ছেলেরও সেটাই পছন্দ হবে। আপনি শুধু আমাদের কথাবার্তাগুলো এগিয়ে নেন, তাহলেই হবে। তাহলে তো ভালোই হলো। ছেলের কর্মের ব্যাপারে যদি খোলামেলা বলতেন তাহলে ভালো হতো আপা। ছেলে আমার ব্যারিস্টারি পড়ছে আপা, পড়া শেষ হলেই সরকারি চাকরি। আর দেখবেন, চাকরি হলেই বউ নিয়ে শহরে বাসা ভাড়া করে থাকবে। তখন দেখবেন আপনার মেয়ের সুখ আর সুখ। ঠিক আছে আপা, আপনাদের কি কি দাবি দেওয়া আছে সেটা বলে ফেলেন। আমাদের বেশি দাবি দেওয়া নেই, তবে সামান্য কিছু চাওয়ারও আছে। চাওয়াটা হলো, ঘরের যত ফার্নিচার লাগে সব দিবেন, গহনা দিবেন 6 ভরি, ছেলেকে একটা স্বর্ণের চেন আর নগদ 5 লক্ষ টাকা দিলেই হবে। এই সামান্য চাওয়া ছাড়া আর কিছুই নেই। আপা, মনে হয় আপনাদের দাবি দেওয়াগুলো কম হয়ে গেল। ও আচ্ছা, কম হয়েছে বুঝি? তাহলে 7 লক্ষ টাকায় দিয়েন। যেভাবে ছেলের দরদাম করছে, ছেলেকে বিয়ে করাতে এনেছে নাকি গরুর হাটে তুলতে এনেছে আল্লাহ ভালো জানে। কে জানে আমার কপালে এবার কি আছে। আরে আপা, এই কি বলছেন? আপনি তো দেখছি মজাও বোঝেন না। আপা, আমরা নগদ 3 লাখ টাকাই দিতে পারবো, এর বেশি পারছি না আপা। এটা কোনো কথা হলো? পুবপাড়ার নান্নু শেখের মেয়ের জন্য 9 লক্ষ টাকা দিতে চেয়েছে, কিন্তু আমি সেখানে যাইনি, কারণ আপনার মেয়েটাকে আমার ঘরের বউ করে আনবো এজন্য। আচ্ছা, আপনারা যদি 5 লাখে পারেন তাহলে পরে জানিয়ে দিয়েন। এই বলে কমলাবানু বাড়ির উদ্দেশ্যে হাঁটা ধরে। বাবা সোহান, আমার ঘরে আয় তো বাবা, একটু জরুরি কথা আছে তোর সাথে। আসছি মা, একটু দাঁড়াও। হ্যাঁ বলো, কি বলবা বলো। মেয়ের বাবা ফোন করেছিল, ওরা 3 লক্ষ টাকার বেশি দিতে পারবে না। আমিও বলেছি 5 লক্ষ টাকা ছাড়া সম্ভব না। মা, তুমি আমাকে নিয়ে এভাবে দরদাম শুরু করলে কেন? এই চুপ থাক, কিসের দরদাম? তোকে যে ছোট থেকে বড় করলাম, এখন এত এত খরচ করে পড়াশোনা করাচ্ছি, এটার একটা হিসাব আছে না? টাকাগুলো তুলতে হবে তো। তাই বলে তুমি যা ইচ্ছে তাই করবে? বাবা, বিয়ে না হতেই দেখছি তোর টান লেগে যাচ্ছে। আচ্ছা, তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো। তোর কোনো মাথা ঘামাতে হবে না, বিয়ের দিনে গিয়ে বিয়ে করবি। আর এত কিছু তোর ভালোর জন্যই তো করছি, তুই বুঝিস না? অনেক জল্পনা কল্পনার পর অবশেষে সোহান আর রিমির বিয়ে হয়ে যায়। বোমা, এত বেলা হয়েছে তবুও তোমার ঘুম ভাঙলো না? গ্রামগঞ্জে এত দেরিতে ঘুম থেকে কোন বাড়ির বউটা ওঠে বলো তো? আল্লাহ গো, আজকে এত দেরি হলো কেন? সকালটা এত তাড়াতাড়ি হলো বুঝতেই পারলাম না। মা, আমি এক্ষুনি আসছি। দেখো বৌমা, এই প্রথম আর এই শেষ। আমার বাড়ির বউ এত বেলা করে ঘুমাবে সেটা আমি পছন্দ করি না। ঠিক আছে মা, আর এমন হবে না। আচ্ছা যাও, তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো সেরে নাও। পেটের ক্ষুধায় সবার পেট একদম সিকেই তুলে বসে আছে, আর তুমি পড়ে পড়ে ঘুমাচ্ছ। এই হলো আমার বাড়ির বউ। আচ্ছা মা, আমি না হয় ভুল করে একদিন দেরিতে উঠেছি, কিন্তু আপনি তো প্রতিদিনই ঘুম থেকে দেরিতে ওঠেন। কই, আমি তো আপনার জন্য কোনো কাজ ফেলে রাখি না। তাহলে আজকে কেন আপনি আমার জন্য সব কাজ ফেলে রেখেছেন মা? এই মেয়ে, তুমি আমাকে এভাবে জেরা করার সাহস কই থেকে পেলে? খুব পাকনা পাকনা কথা শিখে এসেছো বাপের বাড়ি থেকে, তাই না?
সংসারের কাজকাম ছাড়া আর কোনো কিছুই বাপের বাড়ি থেকে আমি শিখে আসিনি মা। কথায় আছে না, যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। তুমি আমাকে আমার কর্ম শেখাও। তুমি 2 দিন ধরে এসে আমার কি এমন কর্ম দেখলে শুনি? কেন মা, আপনি কি করেছেন সেটা মনে হয় আমি জানি না? আপনি যখন বউ ছিলেন তখন আপনার শাশুড়ি সব কাজ করে রাখত, আর আপনি বাবুর মতো উঠে শুধু খেতেন। আমি এসব কিছু জানি। আর এখন নিজের ছেলের বউয়ের কাজে সাহায্য করতে আপনার এত ইগোতে লাগে কেন মা? বুঝতে পেরেছি, আমার সংসারে অশান্তি লাগানোর জন্য মানুষ তোমাকে বুদ্ধি দিয়েছে। মানুষ যতই বুদ্ধি দেখ তোমাকে কোনোই লাভ হবে না। আমি আমার ছেলেকে অনেক কষ্ট করে বড় করেছি, তাই আমি আমার ছেলের বউকে যা বলবো তাই করতে হবে। ছেলে মেয়ে জন্মানো অনেক কষ্টের, সেটা তুমি কি বুঝবে? আমি আপনার গোলাম হয়ে থাকতে পারবো না মা। আপনি কষ্ট করে ছেলে জন্ম দিয়েছেন, মানুষ করেছেন, আর আমার মা বাবা আমাকে ফুড পান্ডা থেকে অর্ডার দিয়ে এনেছে, আর তারপর আপনার বাড়ির বউ করে পাঠিয়েছে আপনার সেবা যত্ন করার জন্য। এটাই আপনি ভেবেছেন, তাই না? স্বপ্না, এই স্বপ্না, তোরা প্রতিদিন এমন শোরগোল করিস কেন বলতো? বউটার সাথে একটু ভালোভাবে কথা বলে সব কাজ করালেই তো পারিস। কি জানি বাপু, তোদের চেঁচানো ছাড়া আমরা আর কিছুই দেখতে পাই না। তুমি তো শুধু আমার চেঁচানোটাই দেখো। নতুন বউ হয়ে তার যে কি চাপা বাপু, বলে বোঝানো যাবে না। একটা কথা যদি বলি, টুক করে গিলে ফেলে, গিলে সাথে সাথে উত্তরটা রেডি করে আমাকে দেওয়া হয়ে গেছে। তোদের বউ শাশুড়ির বিষয়ে কথা বলার মুড আমার নেই। দে বাপু, আমায় কয়টা আলু দে, আলু সিদ্ধ ভাত করে ছেলেটারে কাজে পাঠিয়ে দেই। তুমি এমন সময় আলু চাইতে এলে কি আর বলবো, বাড়িতে একটা আলুও নেই। গতকাল সবগুলো আলু দিয়ে অলক্ষী বউটা তরকারি রান্না করেছিল। আমি তো জানি তোর কাছে কিছু চাইতে এলে তুই থাকতেও দিবি না, তবুও যে কোন কুলক্ষণে মন এখানে নিয়ে এলো। আচ্ছা থাক, তাহলে আমি এখন যাই। মা, তুমি তোমার ছেলের বউকে এত প্রশ্রয় দাও কেন? বেশি প্রশ্রয় দিলে মাথায় চড়ে নাচবে, সেটা বোঝো না? মাথায় উঠলে এক আছাড় দিয়ে মাটিতে নামাতেও জানি। তুই চিন্তা করিস না তো। চল, বাবুর বেটি মনে হয় রান্না করেছে, চল খাওয়া দাওয়া শেষ করি। ওকে ডাকবও না, ওর সাথে খাবও না। আমরা আমাদের মতো খেয়ে দিয়ে উঠে পড়ি। ও যা থাকে খাবে, না থাকে না খাবে। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। আর হ্যাঁ, ওকে এত ভালোবাসার প্রয়োজন নেই। আমরা মেয়েরা আছি, আমাদেরকে ভালোবাসলেই তোমার চলবে। পরের মেয়েকে ভালোবাসলে বেশি ঠকতে হয়। তারা মা আর মেয়ে রিমিকে ছাড়া একাই খাবার খেয়ে নেয়। মা, মা আসেন, আমরা খাওয়া দাওয়া সেরে নেই। আরো অনেক কাজ পড়ে আছে, খাওয়া দাওয়া শেষ করলে পরে তখন কাজগুলো করতে পারবো। তুমি খেয়ে নাও, আমরা খেয়েছি। ভালোই তো, একা একা খেয়ে নিল, আমাকে ডাকও দিল না। আমি কতগুলো মাছ রান্না করলাম, এক পিস মাছও তো দেখছি না। এটা আবার কিসের বাটি? বাটিতে আবার তরকারি উঠানো কেন? মনে হয় পরে খাওয়ার জন্য রেখেছে। কেমন শাশুড়ি, আগে আগে খেয়ে উঠে যায়, ছেলের বউয়ের চিন্তা করেও না। আবার নিজেদের জন্য তরকারি উঠিয়েও রেখেছে, যাতে আমি হাত দিতে না পারি। রিমি, রিমি, খেয়েছিস তুই? খাওয়া দাওয়া সেরে নে বোন। হ্যাঁ দাদি, খেয়েছি। তোমাকে ডাকলাম, তুমি এলে না কেন? একা একা খেতে ভালো লাগে না, তুমি যদি সাথে একটু খেতে তাহলে অনেক ভালো লাগতো। আমি সকালে খাই না, একেবারে দুপুরে খাই। এসেছিস এখন সব জানতে পারবি, কার ব্যবহার কেমন। আমাকে বলতে হবে না দাদি, সবার ব্যবহার আমার দেখা হয়েছে। এখন শুধু মেডিসিন দেওয়া বাকি আছে, তুমি দেখতে থাকো। চাচিমা বসেন, অনেকদিন পরে এলেন। সেই কতদিন আগে এসেছিলেন, তারপর তো আর এদিকে মুখ ফেরাননি একবারও। আমাদের কথা কি মনে পড়ে না? এদিকে কিভাবে আসি রে মা? তোর শাশুড়ির কথাবার্তা একদম ভালো না, শুধু সন্দেহ করে।
তার এমন আচরণে পুড়ে মরছি আমি। আমি হলাম বাড়ির বউ, আমার সাথে তাদের সম্পর্ক থাকবে মা মেয়ের মতো, কিন্তু সে তো দেখছি বিয়ের পর থেকে আমাকে হিংসেই করে আসছে। এভাবে কি আর সংসার হয় চাচিমা বলেন? কোন দুঃখে যে তোর বাবা মা এমন বেকার ছেলের সাথে তোর বিয়েটা দিল, আল্লাহ ভালো জানে। সেই কথা আর বলেন না। আমার বাবা মাকে আগাম সুখের দাওয়াত দিয়ে এসেছে। যে কোনো বাবা মা এমন অফারে ভুলে যাবে। আমার বাবা মাও ভুলে গেছে। সরকারি চাকরি পাবে, বাসা ভাড়া করে নিয়ে থাকবে, হাই হুলস্থুল ব্যাপার, খুব সুখে থাকবো আমি। এটাই হয়েছে তোর বাবা মায়ের ভুল। তোর শাশুড়িকে তুই চিনিস না, ভয়ানক মহিলা। চাচি শোনেন, নতুন বউ হলো কাদার মতো। কাদাকে যেভাবে আপনি ব্যবহার করতে চান করতে পারবেন, কিন্তু যখন কাদা মাটি শুকিয়ে শক্ত হয়ে যাবে তখন কিন্তু আর ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন না। এই কথাটা দয়া করে আমার প্রিয় শাশুড়ি মাকে জানিয়ে দিবেন। আমার সাথে খারাপ আচরণে আমি কিন্তু কোনোভাবেই সহ্য করব না। আরে শেফালি, তুই কখন এলি? আর এসেই তো দেখছি প্যাঁচ লাগানো শুরু করে দিয়েছিস। তোদের বাপু প্যাঁচ লাগানো ছাড়া আর কোনো কাজ নেই। দেখেছো চাচি, আবার শুরু করে দিল। আমি যে কারো সাথে কথা বলি না কেন তার সহ্য হয় না। আমি যতক্ষণ এখানে তোমার সাথে দাঁড়িয়ে কথা বলবো ততক্ষণ আশেপাশে থেকে পোড়া গন্ধ আসতেই থাকবে। আমি যাই, তোমরা কথা বলো। এই জন্যেই আমি এদিকে আসি না, বুঝলে? তোমার কথাবার্তা একদম ভালো না, মনটাই চায় না এদিকে আসতে। জানি তো আমার কথাবার্তা তোমার কাছে ভালো লাগে না, তাই এতক্ষণ যার সাথে আলাপ করলে তার মুখে নিশ্চয় মধু পেয়েছিলে। তা আমাকেও একটু শোনাও তোমার মধুর আলাপ, দেখি যদি আমার মুখ থেকেও মধু বের হয়। তাহলে তো আর আমার সাথে কথা বলতে ভালোই লাগবে তোমার, তাই না? তোমাদের বউ শাশুড়ির মধ্যে আমাকে জড়িও না বুবু। তোমরা যা ভালো মনে করো করো, তোমরা কেউ কারো থেকে কম না। ভেবেছিলাম ছেলেটাকে বিয়ে দিয়েছি, বউ আমার হাতের মুঠোয় থাকবে। কি আর হাতের মুঠোয় থাকলো বুনি, দিনে রাতে আমার সাথে তর্কই করে। এখন যদি আমি কিছু বলি তাহলে আমার হবে দোষ। নতুন বউ কাদার মতো, তাকে যেভাবে মনে চায় ব্যবহার করা যায়, কিন্তু কাদা মাটি শুকিয়ে শক্ত হয়ে গেলে ইচ্ছে মতো আর ব্যবহার করা যায় না। তাই বলছি কি, বউটার সাথে মিলেমিশে থাকার চেষ্টা করো। ও তাই বুঝি? তুমি চিন্তা করো না, শক্ত মাটিকে কিভাবে কাদায় পরিণত করতে হয় সেটা আমার ভালো করেই জানা আছে। যতই শুকিয়ে যাক না কেন, ইট দিয়ে গুঁড়ো করে নিলেই হবে। তারপর 2 দিন পানিতে ভিজিয়ে রাখলে আবার আগের মতোই কাদা হয়ে যাবে। তারপর ভালোভাবে পা দিয়ে পাড়িয়ে পাড়িয়ে একদম আঠা আঠা করে ফেলবো। তারপরে তো আবার যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করতে পারবো, বুঝলে বনি? বাপ রে বাপ, তোমাদের মাথায় এত শয়তানি বুদ্ধি যে কিভাবে লালন পালন করো বুঝি না। তোমরা ভাঙবে তবু মচকাবে না, সময় হলে সবই টের পাবি। আমার সাথে তর্ক করার ফল কখনোই ভালো হবে না। আমার সাথে যারাই তর্ক করতে এসেছে তারাই বানের স্রোতের মতো ভেসে গেছে। আচ্ছা হয়েছে, চলো আমাকে একটি পান দাও। সেই কখন থেকে শুধু খসখসা গল্প করেই যাচ্ছ। পান ছাড়া কি আর ভালো লাগে? পান তো দেওয়া যাবে না। কেন গো, পান দেওয়া যাবে না কেন? একটা পানের কত দাম? একটা পান দিতেই তোমার এত কষ্ট লাগতেছে? আর বলিস না, আমার শাশুড়ি সব কয়টা ঘর মাটি দিয়ে লেপে দিয়েছে। এখন ঘরে গেলে ঘর নষ্ট হয়ে যাবে। বেচারি সারাদিন কষ্ট করে ঘরগুলো লেপে দিল, আমি এখন রুমে গিয়ে সেই ঘরগুলো নষ্ট করব তোর জন্য? তুই পরে আসিস। কি বলো গো বুবু, ওই মুরব্বী মানুষটাকে দিয়ে তুমি এখনো এত কাজ করাও? তোমার লজ্জা করে না? কেন রে, লজ্জা করতে হবে কেন? এ বাড়িতে থাকতে হলে সব করতে হবে। দুবেলা 2 মুঠো খেতে দিচ্ছি, কিসের বিনিময়ে? কাজ কাম করতে হবে না? সবই করে খেতে হবে। বসায় বসায় খাওয়াতে পারবো না। বাড়িটা তো আর তোমার না, এ বাড়িটা এখনো তোমার শাশুড়ির নামে। তিনি মারা গেলে তারপর তোমার পর তোমার ছেলের বউ রিমির হবে। এভাবেই চলতে থাকবে। তুই জানিস না, এ বাড়ি এখনো আমার, ভবিষ্যতেও আমারই থাকবে।
আমি আমার বাড়ি কি করব না করব সেটা একমাত্র আমিই জানি। আমার পরে কে উত্তরাধিকার হবে সেটা তুই নির্ধারণ করতে পারিস না। এটা আমিই করব না, এটা নিয়ে তোকে চিন্তা করতে হবে না। বুঝেছি, তোমার চোখে তুমি শুধু এই বাড়ির বউ, রিমি আর এ বাড়ির বউ হতে পারলো না। থাকবো, তোমাদের এত পেঁচাল শোনার আমার সময় নাই। খসখসা মুখ নিয়ে আর কথাও বাড়ায় না। একটা পান দিতে তোমার এত কষ্ট লাগে, সে বাড়িতে আর থাকারই দরকার নেই। থাকো, আমি গেলাম। কমলা বানুর এমন কথা শুনে শেলি সেখান থেকে দ্রুতই চলে যায়। রিমির একটা ব্যবস্থা করতেই হবে, ওকে এ বাড়িতে থাকতে দেওয়া যাবে না। না হলে আমি আমার সবকিছুই হাতছাড়া করে ফেলবো। ও সব কিছুর উপর দখলদারিত্ব করে শুরু করবে। এটা তো আমি সইতে পারবো না। আমি এ বাড়ির বউ, আমি এ বাড়ির শাশুড়ি, আমি রাজত্ব করব। একটা ব্যবস্থা করতেই হবে আমাকে।